আসসালামু আলাইকুম। এটা কোচিং পক্ষ থেকে আমি আলামিন স্যামরোবা বিষয়ে টেক কোয়েশনের উপর ক্লাস নিচ্ছি। যারা যারা লাইভে আসো তারা ক্লাসটি করলে কিছু শিখতে পারবে। হ্যালো, জি, করছে 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 দেখো দেখো আসছে। আমরা আজকে টপিক হয়েছে টেক কোয়েশন সম্পর্কে আমরা ডিটেলস করবো আজকে। বিষয় হয়েছে টেক কোয়েশন। টেক কোয়েশন মানে হয়েছে ট্যাগ। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোয়েশন অর্থ প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোয়েশন অর্থ হলো প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? বাক্যে শেষে একটা কোয়েশন যোগ করতে হবে, আর সেই কোয়েশনটাকে বলা হয় ট্যাগ কোয়েশন। জুড়ে দেওয়া, কোয়েশন অর্থ। ঠিক আছে, এখন আমরা দেখব ট্যাগ কোয়েশন কীভাবে বলে। ট্যাগ কোয়েশন বার্তালাপ বা কথা বলার সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাই ট্যাগ কোয়েশন। তো যে কোনো বাক্য প্লাস কমা মার্ক প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট যোগ হবে, যদি নেগেটিভ হয় নট যুক্ত হবে না, প্লাস প্রতবাক্যের সাথে মিল রেখে সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারগেশন। এটা হচ্ছে একটা ট্যাগ কোয়েশন করার সম্পূর্ণ গঠন। অর্থাৎ যদি আমরা ট্যাগ কোয়েশন লিখি, আল আমিন is taking an online class। এটা একটা বাক্য, এখন আমাকে দেখতে হবে যে এই বাক্যটা কী করতে হবে? ট্যাগ কোয়েশন। তো আমরা বলছি যে ট্যাগ কোয়েশনের জন্য প্রথমে একটা বাক্য থাকবে, তারপরে কমা আসবে, কমার পর সেখানে কি আসবে? সে সাবজেক্ট অনুযায়ী এবং অক্সিলারি ভার্ব অনুযায়ী কী হবে? এটা অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট আসবে। তো আমরা অক্সিলারি দেখি যদি ওখানে ইজ আসে সেটা আমরা কী বসাবো? ইজ বসাবো। বাক্যটা আলামিন ইজ টেকিং অ্যান অনলাইন ক্লাস, এটা অ্যাফার্মেটিভ বাক্য, সেজন্য আমরা কী বসাবো? নট। নটটা ইজ নটের জন্য কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইজেন্ট। কি হবে? আমরা ট্যাগ কোয়েশনের সবসময় কী করব? শর্ট ফর্ম ইউজ করব। ট্যাগ কোয়েশনের শর্ট ফর্ম ইউজ করার জন্য আমরা কী লিখবো? ইজ নটের জায়গায় কী লিখবো? ইজেন্ট। ইজেন্ট হওয়ার জন্য এখানে হয়ে যাবে ইজেন্ট, যেহেতু সাবজেক্ট আলামিন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কী হবে? হি। ইজেন্ট হি। অর্থাৎ ট্যাগ কোয়েশন গঠন করতে হলে আমাকে সবসময় বাক্যের শেষে একটা নতুন প্রশ্ন যোগ করতে হবে, সেটাই কি? ট্যাগ কোয়েশন। ট্যাগ কোয়েশনের বিশেষ কিছু রুলস নাই, তেমনি কয়টা রুলস আছে, এবং জাস্ট কয়টা রুলস পড়লে আমরা ট্যাগ কোয়েশনগুলো পারবো। ট্যাগ কোয়েশন মেইনলি পারতে হলে আমাকে জানতে হবে প্রথমে টেন্স। কি জানতে হবে? টেন্স। কোনটা যদি আমরা বলতে না পারি তাহলে আমরা ট্যাগ কোয়েশন পারবো না। সেজন্য টেন্সের জানার সাথে সাথে কি জানতে হবে আমাকে? শর্ট ফর্মগুলো। কিছু শর্ট ফর্ম আছে
সেগুলা শিটে দেওয়া আছে, যারা শিট পাও না তারা পাবে, আর যারা শিট ছাড়া লিখতে চাও এখন তো তুলে নিতে পারো তোমরা। যেমন ইজ নোটের জন্য হয় ইজেন্ট, আর নোটের জন্য হয় আরেন্ট, ওয়াজ নোটের জন্য হয় ওয়াজেন্ট, ওয়াই নোটের জন্য হয় ওয়ারেন্ট, উইল নোটের জন্য হয় ওন্ট, শেল নোটের জন্য শান্ট, ক্যান নোটের জন্য কান্ট, কুডের জন্য কুডেন্ট, মে নোটের জন্য মেইন্ট, মাইট নোটের জন্য মাইটেন্ট। তারপর আছে যে মাস্ট নোটের জন্য মাস্টেন্ট, হ্যাজ নোটের জন্য হ্যাজেন্ট, হ্যাভ নোটের জন্য হ্যাভেন্ট, হ্যাড নোটের জন্য হ্যাডেন্ট, ডু নোটের জন্য ডোন্ট, ডাজ নোটের জন্য ডাজেন্ট, ডিড নোটের জন্য ডিডেন্ট, অট নোটের জন্য অটেন্ট, ডেয়ার নোটের জন্য ডেয়ারেন্ট, নিড নোটের জন্য নিডেন্ট। এই শর্ট ফর্মগুলো যদি আমরা পারি তাহলে আমরা কী করতে পারবো, টেক কোশ্চেন শর্ট ফর্মগুলো ইউজ করতে পারবো। তারপর টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলোর সাথে আমরা নট যোগ করে টেক কোশ্চেন কমপ্লিট করবো। টেক কোশ্চেন প্রথম রুলস, যদি বাক্যে কী থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে টেক কোশ্চেন করতে হলে কী করতে হবে, বাক্যে সাবজেক্ট অনুযায়ী টেক কোশ্চেন করতে হবে। অর্থাৎ যদি লিখি ইজ বা is a good girl, দেখুন ঠিক এরকম। অর্থাৎ এখানে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইজ বা অক্সিলারি ভার্ব ইজ, এটা কি অবজেক্ট। তো এখানে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে, সাবজেক্ট কি আছে ইজ বা আছে, ইজ বা যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং কি ফেমিনিন ফর্ম, সেজন্য ইজ বার জন্য আমরা কি লাগাবো, সাবজেক্ট শি। যেহেতু এখানে ইজ আছে তাহলে আমাকে কোন টেন্স চিন্তা করার দরকার নেই, যে অক্সিলারি ভার্ব সেটা লিখবো। লেখার পর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ সেখানে কী যোগ করবো, নট যোগ করবো, ইজেন্ট শি, ইজেন্ট শি। বুঝতে পারছি। তাহলে যদি বাক্যে কী দেওয়া থাকে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে টেক কোশ্চেন সেই প্রদত্ত অক্সিলারি ভার্বটা কী হয়ে যাবে, ইনক্লুড হয়ে সেখানে বসে যাবে। এবং যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে, আর যদি অ্যাফার্মেটিভ না হয় তাহলে যা আছে তা বসবে। আর সাবজেক্ট অনুযায়ী কী করতে হবে, প্রোনাউন হিসেবে সেটা লাগাতে হবে। অর্থাৎ টেক কোশ্চেনের গঠন কী দাঁড়ায়, টেক কোশ্চেন গঠন দাঁড়ায় যে সাবজেক্ট প্লাস নট, দ্যাট ইজ লাগতেও পারে না লাগতে পারে, কখন লাগবে, যদি বাক্য অ্যাফার্মেটিভ হয় নট ইনক্লুড করবো, আর যদি নেগেটিভ হয় ইনক্লুড করবো না। সাবজেক্ট প্লাস নট প্লাস বলেছে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারেকশন। যদি তোমরা এই চিহ্নটা না দাও তাহলে তোমাদের সম্পূর্ণ নাম্বার কেটে ফেলবে। এটা মাস্ট বি চিহ্নটা দিতে হবে, প্রশ্ন চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। তাহলে কি দাঁড়ালো আমাদের, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ এটা আমার কি মেইনলি একটা টেক কোশ্চেনের গঠন। তাহলে প্রথম রুলস আমরা কী বুঝলাম, রুলস 1-এ বুঝলাম যে বাক্যে যেই অক্সিলারি ভার্ব থাকবে তাই কি বসবে, টেক কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। আর অ্যাফার্মেটিভ হলে এখানে নট যুক্ত হবে, আর সাবজেক্ট অনুযায়ী কী হবে, সেই সাবজেক্টের প্রোনাউনটা বসবে। রুল নাম্বার 2তে আছে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডাজ ডিড বসাতে হবে। তো অর্থাৎ আমরা জানি তিনটা টেন্সে, কয়টা টেন্সে, তিনটা টেন্সে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, দুইটা টেন্সে। এই দুইটা টেন্সে কি নেই, আমাদের অক্সিলারি ভার্ব নাই। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব নাই, পাস্ট ইনডিফিনিট কি নাই, অক্সিলারি ভার্ব নাই। সেজন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সময় কী আনি, ডু অথবা ডাজ আনি, আর পাস্ট ইনডিফিনিট কী আনি, ডিড আনি। তাই আমাদের টেক কোশ্চেন করার ক্ষেত্রেও যদি আমাদের এখানে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের কী আনতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিটের জন্য কী আনতে হবে, ডিড আনতে হবে। তো একটা এক্সাম্পল করে দেখি আমরা, যেমন লিখি সাকিব গোজ টু স্কুল। দেখি এখানে কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই। যেহেতু দেখতেছি আমরা যেখানে কি গো একটা মেন ভার্ব, তার সাথে কি যোগ করেছে, ইএসটা যোগ করেছে কেন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা টেন্সের রুলস পড়ছিলাম যে যদি ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি যুক্ত করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। সেই অনুযায়ী আমরা যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানতেছি, তাহলে আমরা জানতে পারি কি এই টেন্সের জন্য কী আনতে হবে, আমাকে ডু অথবা ডাজ আনতে হবে। তো ডু অথবা ডাজ আনলে কী আনতে হবে, আমাকে কমা দিয়ে প্রথম আসবে অক্সিলারি ভার্ব কী আসবে, যেহেতু সাকিব আছে ডু অথবা ডাজ থেকে কে আসবে, আমরা জানি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের জন্য ডু আসে এবং থার্ড পার্সনের জন্য কী আসে, ডাজ, সেজন্য ডাজ আসবে, ডাজ। যেমন বাক্যটা এখন কি নেগেটিভ না পজিটিভ, যেহেতু বলছে সাকিব গোজ টু স্কুল, সাকিব বিদ্যালয়ে যায়, তার মানে বাক্যটা কি অ্যাফার্মেটিভ, সেজন্য আমরা কী আনবো, একটা
নট আনবো। ডাজেন্ট সাকিবকে ছেলে না, সেজন্য আসবে কি ডাজেন্ট হি। বুঝতে পারছি সবাই? এবার দেখি রোল নাম্বার 3। রোল নাম্বার 3 একটু ইন্টারেস্টিং, এখানে কিছু মুখস্থগুলো তোমরা লাইন পেয়ে যাবা। এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। রোল নাম্বার 3তে আছে যে তোমাদের যে 1 নাম্বার লেটস বা লেটাস দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু করলে কি হয়, শ্যাল উই হয়। 2 নাম্বার আছে লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হলে উইল ইউ হয়। ডোন্ট দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হলে উইল ইউ। অর্থাৎ এই 3টা রুলস যদি আমি মুখস্থ জানি, আমার জানা থাকে, তাহলে কি করতে পারবো, ইজিলি আমি অ্যান্সার করতে পারবো। তো আমি কী কী বললাম? 1 নাম্বার হলো যে 1 নাম্বার রোল নাম্বার 3-এর আমি বললাম যে যদি লেটাস দিয়ে কি হয়, লেটস বা লেটাস, তাহলে লেটাস লেটস বা লেটাস, তাহলে লেটস বা লেটাস দিয়ে কী করে শুরু হলে ইম্পারেটিভ বাক্য শুরু হলো। ইম্পারেটিভ বাক্য আমরা চিনি তো, যে সকল বাক্য দিয়ে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বোঝানো হয় সেগুলো বলা হয় ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য সেজন্য বলছি, যদি লেটাস বা লেটাস দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ শুরু হলে কি লিখতে হবে আমাকে উত্তর টেক কোশ্চেনে? শ্যাল উই। কি উই? শ্যাল উই। যেমন লিখে একটা, যেমন লেটস হ্যাভ এ ওয়াক, চলো হাঁটতে যাও। অর্থাৎ লেটস দিয়ে সবসময় কী বোঝাবে? প্রস্তাব বোঝানো হবে, প্রস্তাব বোঝানো হবে। তো লেটস দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা লিখতে পারবো মুখস্থ শ্যাল উই। মনে রাখবে, প্রস্তাব করার ক্ষেত্রে কখনো কী হয় না, নেগেটিভ বাক্য প্রয়োগ করা হয় না। সাধারণত কোনো নেগেটিভ বাক্য প্রয়োগ করা হয় না। সেজন্য লেটস বা লেটাস থাকলে কি করতে পারি আমরা? শ্যাল উই বসাতে পারি। অর্থাৎ লেটস থাকলে কী বসাবো? শ্যাল উই। নাম্বার 3, 2 নাম্বার আছে যে তোমার লেট হিম, লেট হার, লেট দেম। কী কী? লেট হিম, লেট হার, লেট দেম। লেট হিম, লেট হার, লেট দেম। তো লেট হিম, লেট হার, লেট দেমে বলছে তোমার যদি এই 3টা অপশন থাকে তাহলে তোমাকে লিখতে হবে উইল ইউ। কোন বাক্যে? ইম্পারেটিভ বাক্যে। টেক কোশ্চেন কী বসবে? ডিরেক্ট উইল ইউ। কী বসবে? ডিরেক্ট উইল ইউ। তাই আমরা যদি দেখি একটা বাক্য দেখি, লেট হিম ডু দ্য ম্যাথ, লেট হিম ডু দ্য ম্যাথ। অর্থাৎ লেট দিয়ে বাক্য শুরু লিখতে হবে আমাকে উইল ইউ। অর্থটা দাঁড়ায় তাকে একটা কি করতে দাও, তাকে একটি অঙ্ক করতে দাও। তুমি কি দিবে না? উইল ইউ মানে কি? তুমি কি তাকে দিবে না? তাই সেই জন্য বলতে হবে সবসময় লেট হিম, লেট হার, লেট দেম থাকলে কি টেকোশন কী হবে? উইল ইউ। ঠিক আছে? যেহেতু এটা কাজ করতে দেওয়া হবে সেজন্য কখনো কি আসে না, নেগেটিভ আসবে না। সেজন্য আমার টেকোশনটা কী হবে না? নেগেটিভ হবে না। তারপর দেখো 3 নম্বর, 3-এর 3 নম্বর হচ্ছে ডোন্ট দিয়ে ইম্পারেটিভ শুরু হলে, কী দিয়ে? ডোন্ট দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হলে কী হবে মুখস্থ? সেখানে উইল ইউ। যেহেতু এখানে নেগেটিভ ফর্ম আছে সেজন্য এখানে কী হবে না, নেগেটিভ হবে না। এবং ডু দিয়ে শুরু হলে কী হবে? উইল ইউ। ডোন্ট দিয়ে শুরু করলে উইল ইউ। তো কী হয়? ডু নট বা ডোন্ট মিক্স দ্য ফ্রুটস। ডোন্ট মিক্স দ্য ফ্রুটস, ফলগুলোকে মিশিয়েও না। কী করে না? ফলগুলো মিশিয়ে করে না। তাহলে কী হবে আমাকে? উইল ইউ। কী হবে? উইল ইউ। অর্থাৎ এই 3টা রুলসটার মজার ব্যাপার হয়েছে, তুমি যদি এই 3টা রুলস শিখে রাখো তাহলে তুমি ইজিলি কী করতে পারবা? টেকোশনগুলো লিখতে পারবা। কী কী আমরা আবার একটু রিভাইজ করি। লেটাস থাকলে বা লেটস থাকলে শ্যাল উই, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে উইল ইউ, ডোন্ট থাকলে উইল ইউ। অর্থাৎ এই 3টা মুখস্থ করে তুমি যে কোনো একটা কী করতে পারবা? পরীক্ষা আসলে দিতে পারবা। রোল নাম্বার 4-এ আসি। রোল নাম্বার 4-এ কিছু মুখস্থ ওয়ার্ড আছে
সেই মুস্তদগুলো তোমাকে শিখতে হবে। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে কমেন্টে। যেমন দেখো 1 নম্বরে আছে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে কি আসবে? ইট। অর্থাৎ বাক্য যদি কি থাকে নাথিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং যদি থাকে তাহলে কি লিখতে হবে? আমাকে ইট লিখতে হবে, লিখতে হবে ইট। অর্থাৎ যদি বাক্যে কি দেখি আমরা নাথিং অবস্থিত থাকে বা লেখা থাকে তাহলে আমরা কি লিখবো? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি লিখবো? আমরা ইট লিখবো। তারপর 2 নম্বর দেখি নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, নান, নানকে নো ওয়ানও বলা হয়, তাহলে লিখতে হবে সাবজেক্ট দে। তারপর দেখি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস থাকলে উই, অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকলে ইউ, অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম থাকলে দে। ছোট শিশু, ইতর প্রাণী, জড়পদার্থ হলে ইট, আর দেখা থাকলে দেয়ার। অর্থাৎ এই সকল শব্দগুলো যদি বাক্যে থাকে, যদি এই সকল শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমার কী করতে হবে? এই শব্দগুলো আমাকে বসাইতে হবে। তো আমি একটু এক্সারসাইজ করে দেখি। এক্সারসাইজ দেখি। প্রথম হচ্ছে আমাদের কী ছিল? নাথিং। একটা শর্টকাট টেকনিক আছে শেখার। যদি ওয়ার্ডটির শেষে থিং থাকে, থিং থাকলে ইট বসাইতে হয়। শব্দের শেষে যদি কি থাকে? বডি থাকে, বডি থাকলে বসাতে হবে দে। ওয়ান থাকলেও কি? দে। আস থাকলে সাবজেক্ট বসাতে হবে উই। ইউ থাকলে সাবজেক্ট বসাতে হবে ইউ। দেম থাকলে বসাতে হবে দে। শর্টকাট টেকনিক। যেমন কি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং সবগুলো লাস্টে কী ছিল? থিং ছিল, সেজন্য বসাতে হবে কি? ইট। আবার এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি বডি ছিল, সেজন্য কী বসাতে হবে? দে। তারপর নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নান এর জন্য কী বসাতে হবে? দে। এভরি ওয়ান অফ আস, সাম অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস বসালে যেহেতু আজ আছে, আজের পরিবর্তে কী হতে হবে? সাবজেক্ট উই। ইউর পরিবর্তে ইউ, দেম পরিবর্তে দে। দেয়ারের জন্য দেয়ার। ছোট শিশু, ইতর প্রাণী বলতে যেগুলো আমরা বুঝি কুকুর, বিড়াল এগুলা, আর জড়পদার্থ বুঝি চেয়ার টেবিল এগুলা। তো আমরা একটু এক্সারসাইজ করে দেখি। যদি লিখি নাথিং, নাথিং ইজ ইম্পসিবল। কি নয়? নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই কি নয় অবিশ্বাস্য বা না করা যায় এরকম নয়। নাথিং ইজ ইম্পসিবল, সব কিছু করা যায়। তো দেখি আমরা এখানে আসি কি নাথিং। আমরা জানি থিং থাকলে সাবজেক্ট কী বসবে? থিংয়ের জন্য সাবজেক্ট কী বসে স্যার? ইট। থিংয়ের জন্য ইট, নাথিংয়ের জন্য কী বসে? সাবজেক্ট ইট। তাহলে আমার বাকি আছে কি? অক্সিলারি ভার্ব আর নট। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ আমি জানি অবশ্যই জানি এটা নেগেটিভ বাক্য। কেন স্যার? স্যার এখানে নাথিং, নাথিংয়ের ফার্স্টে কী আছে? নো। নাথিং মানে কিছুই না, অর্থাৎ নেগেটিভ বাক্য। তাই আমরা কী লিখবো? এখানে অ্যাফার্মেটিভ ফ্রন্ট লিখবো, অর্থাৎ নট লেখা যাবে না। তো কী লিখতে পারবো? যেহেতু এখানে কী আছে? ইজ আছে, সেজন্য এখানে বসে দিলে ইজ ইট। এটা হলে কি উত্তর আমাদের? ঠিক আছে, কী আছে? ইজ, সেজন্য ইজ ইট। তাহলে টেকশন উত্তর কী দাঁড়ালো? ইজ ইট। এটা দেখি। নোবডি, নোবডি ট্রাস্ট এ লায়ার, নোবডি ট্রাস্ট এ লায়ার, নোবডি ট্রাস্ট এ লায়ার। তাই দেখি এখন নো বডি, বডির জন্য আমরা কী বলছিলাম? বডি যদি থাকে তাহলে টেক কোশ্চেন সাবজেক্টে টেক কোশ্চেন সাবজেক্ট আমরা দেখি কী আছে। বডি থাকলে আমরা বলছিলাম কি লিখতে হবে আমাদেরকে? বডি থাকলে লিখতে হবে দে। কোথায়? বডি থাকলে লিখতে হবে কি? দে। তাহলে আমরা সাবজেক্ট কী লিখবো এখন? দে। দে। নোবডির জন্য কী লিখবো? দে। দে। তাহলে কী আসবে এখন দেখো? নোবডি ট্রাস্ট এ লায়ার। তো নোবডি ট্রাস্ট এ লায়ার কি? বাক্যটা হয়েছে চিরন্তন সত্য, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাই আমরা সব লিখবো কি? এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট ধরবো। তাহলে নোবডি ট্রাস্ট এ লায়ার কী হবে? নোবডি ট্রাস্ট এ লায়ার জন্য হবে
নোবডি ট্রাস্টেড লাইয়ের জন্য হবে এখন যেহেতু ডে আছে আমরা কখনো থার্ড পার্সন তো ডাজেন্ট আনবো না। এখানে মনে রাখবে যখনই সাবজেক্ট দে হবে সেখানে আমার কী আনতে হবে, মাস্ট বি ডু আনতে হবে। কী আনতে হবে, ডু। যেহেতু সাবজেক্ট দে, এখানে যদি ডাজেন্ট হওয়ার কথা থাকলেও এখানে কি লিখতে পারবো না, ডাজ লেখাতে পারবো না, কারণ কি এটা সাবজেক্ট কি দে, দে তারা, তার সাথে কখনো ডাজ বসে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা করি, যদি সাবজেক্ট যদি থাকে দে তাহলে কখনো এখানে ভুলে কি আনবো না, ডাজ আনবো না। যেহেতু এখানে ডাজ থাকার কথা এই টেন্স অনুযায়ী কিন্তু এখানে ডাজ বসানো যাবে না। তোমরা কী বসাবো, ডু। ডু এবং যেহেতু বাঁকুড়া নেগেটিভ, কেন নেগেটিভ স্যার, নো বডি কী আছে স্যার, নো বডি, নো বডির কারণে এখানে কী হবে, ডু, সেজন্য ডু দে। উত্তর কী হবে, ডু দে। নো বডি ট্রাস্টেড লাইয়ার, ডু দে, তারা কি বিশ্বাস করে। তারপর আসি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস, এগুলোর জন্য থাকলে কী হবে সাবজেক্ট, উই। অল অফ আস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, গতকালের বা মিটিংয়ে সবাই কী ছিল, উপস্থিত ছিল। যেহেতু আমি বলছি অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এই সবগুলোর ক্ষেত্রে সাবজেক্ট কোনটা, উই। যেহেতু আজ আছে, লাস্ট কী আছে, আজ, সেরকম সাবজেক্ট কী লিখবো, আগে উই লিখবো। কী লিখবো, সাবজেক্ট উই। সাবজেক্ট উই, তাহলে কী লিখবো, সাবজেক্ট উই লেখার পর এখন দেখতে হবে আমাকে অক্সিলারি ভার্ব। অল অফ আস ওয়াজ, ওয়াজ ছিল, কী আছে বাক্যে, ওয়াজ, সেজন্য কী আসবে, ওয়াজ। যেহেতু বাক্যটা কি অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা দেখতে হবে, তো দেখে কী আছে, অল অফ আস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সবাই গতকালের মিটিং কী ছিল, উপস্থিত ছিল। যেহেতু প্রেজেন্ট সেজন্য কী আসবে, এখানে একটা নট আসবে, তো ওয়াজেন্ট উই, ঠিক আছে, ওয়াজেন্ট উই। একটা আসি লাস্ট কী আছে দেখি, অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম, এই সবগুলোর ক্ষেত্রে যেভাবে দেখাচ্ছি সেভাবে সাবজেক্টগুলোতে বসে যাবে। কিন্তু দেখি ছোটো শিশু, ইতর প্রাণী, জড় পদার্থ, ঠিক আছে, ছোটো শিশু, ইতর প্রাণী, জড় পদার্থ ক্ষেত্রে কী বসবে, ইট। আর দেয়ার জন্য দেয়ার, দেয়ারটা করে দেখি, দেয়ার ইজ এ স্কুল নিয়ার মাই হাউস। কী বলছে, দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ স্কুল নিয়ার মাই হাউস। তো দেয়ার ইজ স্কুল নিয়ার মাই হাউস হলে এখন দেখো এখানে দেয়ার সাবজেক্ট কী আছে, দেয়ার, তো কী বসবে, দেয়ার। আর যেহেতু বাক্য অক্সিলারি ক্রিয়া ইজ আছে সেজন্য ইজ বসবে, এবং যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ সেখানে নট বসবে, তাহলে ইজেন্ট দেয়ার। বুঝতে পারছি, নট অফ ইন্টারগেশন, ইজেন্ট দেয়ার। ছোটো শিশু প্রাণী দেখি, দ্য ক্যাট বা দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেঘু করছে, তো ইজের জন্য এখন কি আসবে, অক্সিলারি ভার্ব ইজ। আর যেহেতু ডগ ইতর প্রাণী, কি আসবে, সাবজেক্ট ইট। এখন দেখবো এটা প্রেজেন্ট নাকি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু বাক্যটা কি, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেঘু করছে, অ্যাফার্মেটিভ বাক্য, সেখানে কী বসবে, এখানে একটা নট বসবে, ঠিক আছে। আজকে আমরা রুল 4 পর্যন্ত করবো, বাকি ক্লাস আগামীকাল 10টায় করানো হবে। আগামীকাল 10টা বাকি ক্লাস টেক কোশ্চেন শেষ করা হবে, সবাই উপস্থিত থাকবে। আল্লাহ হাফেজ আজকের জন্য।